আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, কিছুদিন আগে ইলেকশন হয়েছে, দেখেছেন আপনারা। তারা ক্ষমতায় এসেই সর্বপ্রথম দেশের সংস্কার বাদ দিয়ে তারা প্রথম সংস্কার হাতে নিয়েছে মুসলমান হত্যা, মুসলমানদের মসজিদ ভাঙ্গা, মুসলমানদের মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া, মুসলমানদের ধর্মীয় নৈতিকতা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া। এটার একমাত্র তারা হাতিয়ার হিসাবে, ক্ষমতায় আসার হাতিয়ার হিসাবে নিয়েছে মুসলমানদেরকে নিপীড়ন, মুসলমানদেরকে হত্যাযোগ্য করে তোলা, মুসলমানদেরকে হত্যা করে তোলা। আমরা এই বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে ভারতের উগ্রবাদী সন্ত্রাসীদেরকে বলে দিতে চাই, তোমরা যদি এই হত্যাকাণ্ড বন্ধ না করো, বাংলাদেশ থেকে দুর্বার এক আন্দোলন তোমাদেরকে এমন ভাবে গ্রাস করবো যে তোমরা পালাবার কোনো দেশ পথ পাবে না। তোমাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, সারা উম্মতে মুসলিমার ভিতরে যে যেখানে যে ভাইয়েরা কোনো বিপদে পড়বে, সমস্ত মুসলমান সেখানে ঝাঁপিয়ে পড়বে। তোমরা আমাদেরকে সোজা মনে করিও না, আমরা তোমাদের ভারতকে দখল করে নিব যদি তোমরা এই মুসলমানদের উপর হত্যাযোগ্য বন্ধ না করো। বাংলাদেশ সরকারকে বলতে চাই, আপনি দ্রুত এর পদক্ষেপ নেওয়ার জন্য মুসলিম সরকার হয়েছেন, বাংলাদেশের মুসলিম সরকার জনাব তারেক রহমান, আপনি ক্ষমতায় এসেছেন, আপনি 18 কোটি মুসলমানের পক্ষ থেকে আপনি ভারত বিজেপিকে বলে দেন যে মুসলমানদেরকে হত্যা নিপীড়ন বন্ধ করে এবং মুসলমানদের অধিকার মুসলমানরা যেন প্রতিষ্ঠা করতে পারে। পশ্চিমবঙ্গে আমাদের মুসলিম ভাই বোনদের উপর বিজেপি সরকার, বর্তমান বিজেপি সরকার যেসব হামলা করছে তার সম্পূর্ণ এবং তীব্র নিন্দা জানাই। এবং আজকে আমরা আজাদী আন্দোলন এখানে মানববন্ধন করছি। ইনশাল্লাহ অচিরেই তারা যদি এই মানবতার নামে নৃশংস হত্যাযজ্ঞ বন্ধ না করে, তাহলে আমরা বাংলার টেকটাফ থেকে তেতুলিয়া দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। তারা যদি এইসব হত্যাকাণ্ড মানবাধিকারের নামে, বাংলাদেশে অনেক মানবাধিকার কর্মী আমরা দেখতে পাই যারা সুশীল সমাজে ঘুরে বেড়ায়, আজকে তাদের মানবতা অধিকার কই? যেখানে পশ্চিমবঙ্গে আমাদের ভাই বোন মুসলমানদেরকে অনারিকভাবে হত্যা করছে এবং তাদেরকে কোনো এছাড়া হঠাৎ তাদের উপর উপযোগে হামলা করছে এবং মসজিদগুলো ভেঙে দিচ্ছে। এই অতর্কিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তারা যদি এই হামলা অচিরেই বন্ধ না করে, তাহলে আমরা বাংলাদেশ থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনারা জানেন 47-এ দেশ ভাঙার পরে পাকিস্তান জন্ম নেয় হচ্ছে ধর্মের ভিত্তিতে, কিন্তু ভারত জন্ম নেয় সেকুলারিজমের ভিত্তিতে। তাদেরকে বিশ্বাস করে যেখানে ওইখানে যত মুসলিমরা রয়ে গিয়েছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি তাদের কনস্টিটিউশন ভঙ্গ করে তারাই তাদের নিজেদের মানুষদেরকে উপর অত্যাচার করছে। আপনারা জানেন এনআরসি আর সিএএ এই দুইটা আইন তারা বাস্তবায়ন করে আসামের অনেক জায়গায় মানুষকে তাদের দেশের নাগরিকত্ব তারা কেড়ে নিয়েছে। তারা স্টেটলেস হিসেবে তাদের উপর অত্যাচার চলছে। ঠিক একই ধরনের আমরা আশ্বাস দেখতে পাচ্ছি বর্তমানে যে পশ্চিমবঙ্গে নতুন সরকার আসলো। এই নতুন সরকার এসে বলছে যে সব মুসলমানদেরকে অনেককে ধর্মান্তরিত করতে হবে। এছাড়াও বলছে, আপনারা দেখেছেন ওই দেশে হচ্ছে কোনো মুসলিম যদি হিন্দু ধর্মের মানুষকে বিয়ে করতে না রাজি হয়, তখন তার এই মেয়েকে হত্যা করা হয়েছে। এছাড়া মসজিদ ভাঙা হচ্ছে, মুসলিমদের গরু খাওয়ার ট্যাগ দিয়ে তাদের উপর আক্রমণ করা হচ্ছে। এবং কি আসামের যে মুখ্যমন্ত্রী সে বলছে যে বাংলাদেশের মুসলিমদেরকে পুশিং করা হবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই সরকারকে আমরা বলতে চাই, আপনারা তাদেরকে সরকারিভাবে এর একটি উত্তর প্রদান করবেন, এটা আশা ব্যক্ত করছি। এছাড়াও বাংলাদেশ সামরিক প্রতিরক্ষা চুক্তি যেন করে মিত্র দেশদের সাথে, সেটাও আশা ব্যক্ত করছি। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, जो अमेरिका का घी खाएगा वो पछताएगा। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা খেয়াল করবেন 2021 মোদী বিরোধী আন্দোলন হয়েছিল। তৎকালীন যখন গুজরাটে মুসলমানদের উপর অত্যাচার এবং জুলুম করা হয়, তখন বাংলাদেশের ওলামা ইকরামদের তাওহীদি জনতার পক্ষ থেকে 19 জন শহীদ হয়েছিলেন। আমরা বলতে চাই
2021 চলে গেছে, এখন 2026 চলছে। ভারত হয়তো ভুলে গিয়েছে সে পশ্চিমবঙ্গ কলকাতা এটা বাংলাদেশের অংশ ছিল, কিন্তু 1971 সালে যখন আমাদের বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেন তখন ভারত শুধু আমাদের জায়গা জমি নেয় নাই, তখন বাথরুমের লোটা সহ চুরি করেছে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা জানি তোমরা বদনা লোটা চোর, অতএব তোমরা জোর গলায় কথা বইলো না। তোমরা বঙ্গোপসাগরে রকেট লঞ্চার উড়ে কি বুঝাইতে চাইতেছো বাংলাদেশ দখল করবা। মনে রাখবা তোমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী 2021 সালে বাংলাদেশে আগমন করেছিলেন তখন এই দেশের মানুষ তাকে গ্রহণ করে নাই। 19 জন যুবক তাদের রক্তে জমিনে ঢেলেছে। অতএব এই দেশের সরকার বর্তমান তারেক রহমান, আপনি কত বছর ক্ষমতা থাকবেন তা আমরা জানি না। সামনে ইনশাআল্লাহ এমন এক আন্দোলন হবে, ইসলামের আন্দোলন, এমন এক আন্দোলন হবে গোটা গণতন্ত্রকে বাঁচিয়ে দেওয়ার আন্দোলন। আমরা এই রক্তের বদলা নিতে চাই ইনশাআল্লাহ। কিভাবে নেব? যুদ্ধের মাধ্যমে না, আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে। আপনারা দেখলেন আমাদের সাথে যে আন্তর্জাতিক চুক্তি ভারতের সাথে বিদ্যমান, নতজানু চুক্তি। কেমন চুক্তি? আমরা দিই তারা দেয় না। 26 লক্ষ ভারতীয় গোলামকে বন্দী করে বাংলাদেশে রেখেছি আমরা। আমাদের টাকায় 26 লক্ষ পরিবার ভারত চলছে। সুতরাং আমাদের কি উপহার দিচ্ছে? গত 2 দিন আগেও 2টা লাশ উপহার দিল। আমরা দেখলাম গত 6 তারিখ থেকে 9 তারিখ ভারত কি করলেন? বাংলাদেশের বঙ্গোপসাগরে তিনি আমাদের সামনে দেখালেন মিসাইল টেস্ট করেন, আমাদেরকে হুমকি দিতে চায়। কেন? কারণ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন। কি কারণে? হয়তো কোনো চুক্তি হতে পারে, আন্তর্জাতিক পররাষ্ট্র নিয়ে চুক্তি হতে পারে। এই চুক্তির প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করবার জন্য ভারত তার আগে থেকেই 6 তারিখে 9 তারিখ বঙ্গোপসাগরে মিসাইল টেস্ট করা শুরু করলেন। বাংলাদেশের অনেকগুলো মাধ্যম থেকে দেখলাম তারা মিসাইল দেখতেছে কিন্তু বুঝতেছে না আলোটা কোন দিকে আসে, কোন দিকে আলো যায়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এতটা হীনমনস্ক যে সামান্য মিসাইলের ধোঁয়া দেখেও বুঝতে পারেন না মিসাইল না অন্য কিছু। আমরা মিডিয়ার মাধ্যমে দেখলাম। Next level, well done, side by side, free. প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন ভারতের পশ্চিমবঙ্গে প্রায় 92 লক্ষ জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। তার মধ্যে মেজরিটি হচ্ছে মুসলমান। ভারত এমন একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র যাদেরকে এই পৃথিবী থেকে মুক্ত করতে পারলে এই পৃথিবীটা শান্তিময় হয়ে যাবে। আপনারা জানেন ভারতের যে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু, তার মতো একটা পাগল, এই পাগলের কথা দ্বারা আমাদের নাচলে হবে না। পাগল সবসময় তার পাগলামি করবে। আমরা বাংলাদেশের মুসলমান যারা রয়েছি, কারণ আমরা জানি মুসলমান ইখওয়া, প্রত্যেকটা মুসলমান হচ্ছে আমরা ভাই ভাই। একজন মুসলমানদের শরীরে যখন আঘাত করা হয়, বাংলাদেশি থেকে আমার শরীরে আঘাত লাগে। একজন মুসলমানকে যখন তারা বিভিন্নভাবে হেনস্থা করা হয়, তাহলে মনে হয় তারা আমাকে হেনস্থা করেছে। আমরা এই বাংলাদেশ থেকে বলতে চাই, এই বিশ্বের মধ্যে মুসলমানরা হচ্ছে সবচেয়ে শান্তিপ্রিয় মানুষ। আবার মুসলমানরা যদি একবার জেগে ওঠে, এই বিশ্বের মধ্যে কোন কাফের মুরতাদ টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা পশ্চিমবঙ্গের শুভেন্দু এবং তার গণদেরকে বলতে চাই, তোমরা মুসলমানদেরকে যতই খাটো করার চেষ্টা করবে, আমার মহান রব আরো উপরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, এই সীমান্তবর্তী অঞ্চলে ভারতের যে বাহিনী আমাদের ভাইদেরকে মারছে, আমরা আমাদের সালাউদ্দিন সাহেবকে বলতে চাই, আপনার এই পররাষ্ট্রনীতি কি এতই যে নরম হয়ে গেছে আপনি কোনো কথা বলতে পারেন না? আপনাকে কি শিলং থেকে এই ট্রেনিং দেওয়া হয়েছে যে ভারতের সীমান্তে আমার ভাইকে মারা হবে, আপনি চুপ করে বসে থাকবেন? সালাউদ্দিন সাহেব এবং বর্তমান সরকারকে বলতে চাই, আপনি আমাদের সরকার, আমাদের পররাষ্ট্রনীতিকে স্ট্রং করেন এবং ভারতে যে মুসলমানকে হত্যা করা হচ্ছে, আমাদের সরকার থেকে কোনো উদ্যোগ জানানো হয় নাই, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে প্রাইম মিনিস্টারের পোস্ট আমরা দেখতে পাই। কিন্তু আমার ভাই
কিন্তু দেখেন একটা ছোট কাহিনী হলে হিউম্যান রাইটস লেগে উঠে পড়ে, কিন্তু আমাদের মুসলমানদের বেলায় তাদেরকে পাওয়া যায় না। এই আমাদের হতাশা। প্রিয় ভাইরা আমার, প্রিয় দেশবাসী, আপনারা একত্র হয়ে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতিকে রপ্ত করতে হবে, আপনারা প্রতিবাদ করে তুলুন। এবং আমাদের ভাইদের কাছে যে তারা হেনস্থা করছে, শুভেন্দু অধিকারী সহ আমি কংগ্রেসকে বলতে চাই, মুসলমানরা যদি আবার বদরের যুদ্ধের মতো সবাই নেমে পড়ে, আপনারা বাঁচবেন না। আমরা মানবতার একটি সুন্দর দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশে আমাদের মুসলমান ভাইরা ধুকে ধুকে মার খাচ্ছে, যেটা আমরা মুসলিম জাতি হিসেবে কখনোই মেনে নিতে পারবো না। কারণ আমরা জানি যে মুসলমান পরস্পরের ভাই ভাই। তো এই দিক থেকে আমরা বিশ্ব ভ্রাতৃত্বর দিক থেকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের ভাইয়ের পক্ষে কথা বলতে এসেছি এখানে। বর্তমান ভারতবর্ষের মোদী সরকারের এই নির্যাতন নিপীড়ন কখনোই কোনো সমাজেই চলতে পারে না। আজকে আমরা দেখতে পাই মানবাধিকার কমিশন নিচুপ, জাতিসংঘ কোনো কার্যকর ভূমিকা পালন করছে না। আজকে আমাদের ভাইয়েরা মায়ের খাচ্ছে, অথচ ইন্টারন্যাশনাল আদালতের কোনো প্রতিক্রিয়া আমরা দেখছি না। তো সব দিক বিবেচনা করে তারা যদি ইসরায়েলি আগ্রাসন যেভাবে গাজায় চলেছে ঠিক তেমনটাই তারা করতে চায়, তো আমরা পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশ থেকে তার প্রতিবাদ জানাবো। প্রয়োজনে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই নেককারজনক হামলার প্রতিবাদ জানাবো। এবং পাশাপাশি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, আপনারা কঠোর পদক্ষেপের মাধ্যমে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। অন্যথায় নির্যাতন যদি আরও দীর্ঘায়িত হয়, আমরা বাঙালি জাতি এবং মুসলিম উম্মার পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো। বাংলাদেশকে তোমরা দেখা যাচ্ছে ময়লা আবর্জনা ফেলতে চাও কারো গুবিমান দিয়ে, বাংলাদেশে তোমরা পেঁয়াজ রপ্তানি বন্ধ করতে চাও। তোমরা তো বাংলাদেশের উপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশকে বলা হয় তিন দিক থেকে হচ্ছে ভারত ঘেরাও করা। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় অবস্থান করছে যেখান থেকে আমরা ভারতের সেভেন সিস্টার্সকে প্রয়োজনে স্বাধীন করার আমরা সক্ষমতা রাখি। আমরা এখন সংখ্যায় কম, কিন্তু বাংলাদেশ যদি জেগে ওঠে, ভারত কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলাদেশের নাগরিকদের, আমরা এখানকার বাংলাদেশের নাগরিক, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকলের সমান অধিকার আমরা বিশ্বাস করি। আমরা কখনো ধর্মের ভিত্তিতে কারো অধিকারকে হরণ করতে চাই না। কিন্তু সেখানকার মুসলমানদের উপর ভারতের বিজেপি উগ্রবাদী হিন্দুত্ববাদীরা যদি আর কোনো ধরনের আঘাত করে, কোনো ধরনের হয়রানি করে, তাদেরকে যদি হত্যা করে, সেটার জবাব কিন্তু বাংলাদেশ থেকে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী, বিজেপি এবং মোদী, অমিত শাহরা, তারা কিন্তু অনেক বড় ষড়যন্ত্র করছে। তারা স্বপ্ন দেখে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে, তাও আবার হিন্দুত্ববাদের উপর ভিত্তি করে। তাদের এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। আমরা বেঁচে থাকতে এই শুভেন্দু অধিকারীরা কোনোদিন তাদের স্বপ্ন পূরণ করতে পারবে না। এবং এখানে আপনাদের একটি জিনিস বুঝতে হবে, সেখানকার মুসলমানদের উপর তারা কি পরিমাণ নির্যাতন করতেছে, মসজিদ ভাঙচুর করতেছে, মুসলমানদের বাড়িঘর ভাঙচুর করতেছে। এই অবস্থায় সারা বিশ্ব বিবেক এখন কোথায়? বিশ্ব বিবেক কোথায়? অর্থাৎ ভারত এবং ইসরায়েল, আমেরিকা, ওরা সবাই একটাই এলাই দিন শেষে। এই এরা কখনোই মানুষের মানবাধিকারের কথা বলেই ঠিকই, কিন্তু যখনই কোনো মুসলমানের ইস্যু আসে, যখনই কোনো ধরনের যৌক্তিক ইস্যু আসে, মানুষের ন্যায্য অধিকারের বিষয় আসে, তখন দেখবেন তারা চুপ করে থাকে। আজকে পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর নির্যাতন চলতেছে, আসামের মুসলমান নাগরিকদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হচ্ছে। এগুলো বৃহৎ ষড়যন্ত্রের অংশ। এই বৃহৎ ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে সারা বাংলাদেশের যারা আপামর নাগরিক আছেন, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং বর্তমান বাংলাদেশ সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনাদের নতজানু পররাষ্ট্রনীতি ত্যাগ করতে হবে। নতজানু পররাষ্ট্রনীতি কেন বলতেছি? হাসিনা আমলে আমরা দেখতাম, শেখ হাসিনার আমলে আমাদের সীমান্তে ভারত আমাদের সাথে কোনো ধরনের কোনো কিছু ঝামেলা হলেই তারা সীমান্তে লাশ ফেলতো। এই সরকারের আমলে দেখতে পেয়েছি আমাদের সীমান্তে লাশ পড়েছে। লাশের বদলে লাশ, রক্তের বদলে রক্ত, এটাই হচ্ছে একমাত্র পলিসি। এর বাইরে আমরা আর কোনো পলিসি দেখতে চাই না। নতজানু পররাষ্ট্রনীতি ত্যাগ করতে হবে। সীমান্তে যদি ভারতের উগ্রবাদী সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বুলেট ছোড়া হয়, বাংলাদেশের বিজিবির
রাইফেল থেকেও বুলেট ছুটতে হবে। এবং আমাদের সীমান্তে যদি বাংলাদেশের কোনো নাগরিকের একটা লাশ পড়ে, আমাদেরকেও তাদের লাশ নিতে হবে। এবং আমরা বড়াইবাড়ির যুদ্ধে সেটা কিন্তু প্রমাণ করেছি। তাদের 400 সেনা নিয়ে বাংলাদেশের সীমান্তে এসে তারা বাংলাদেশের ক্যাম্প দখল করতে চাইছিল। আমাদের মাত্র 8জন বিজিবি সদস্য, তৎকালীন বিডিআর সদস্য তার কড়া জবাব দিয়েছিল। তাদের 16টা লাশ পড়েছিল বেসরকারি হিসাবে, আরো অনেক বেশি লাশ ছিল। অর্থাৎ বাংলাদেশকে যারা ছোট করে দেখবে তাদের কপালে দুঃখ আছে। আজকে আমরা বলতে চাই, বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার আরেকটা নতুন পরাশক্তি। এবং বাংলাদেশের এই যে মুসলিম জনতা যারা আছে, বাংলাদেশের আপামর জনতা যারা আছেন, ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদীদের লাগাম টেনে ধরবে। আর এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুসলমান, পশ্চিমবঙ্গের যারা গণতান্ত্রিক মানুষজন আছেন, এই তৃণমূল কংগ্রেসের আন্ডারে, মমতার আন্ডারে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই শুভেন্দু অধিকারী নামক কালপ্রিট, এই শুভেন্দু অধিকারী নামের ছোট লোককে আপনারা প্রতিহত করুন।